কে হবে 2029 সালে ভারতের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট? বেশিরভাগ ভারতীয়দের আপনি এই সময় জিজ্ঞাসা করলে বেশিরভাগেরই জবাবে থাকবে এস জয়শঙ্কর মহাশয়। অনেক লোকই আশ্চর্য হয়ে যাবেন শুনে, কিন্তু এটাই বাস্তবতা। বিশেষ করে যুব সমাজের জন্য একজন পছন্দের এক্সপেক্টেড কন্টেন্ডার তিনি। আর এর একটা নয়, অনেকগুলো কারণ রয়েছে। ওনার জবাব দেওয়ার স্টাইল, ওনার এক্সপিরিয়েন্স, ওনার নলেজ, এডুকেশন এবং ওনার অ্যাটিটিউড। বন্ধুরা, এই কিছুদিন আগে মাননীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার মামলাটার ক্ষেত্রে যা করেছিলেন আমেরিকার বিরুদ্ধে, সেই কথা তো এখনো মনে রয়েছে সবার। কিভাবে রাশিয়া ইউক্রেনে হামলা করেছিল আর তারপর আমেরিকাই সমস্ত দেশগুলোকে যারা রাশিয়ার পক্ষে ছিল তাদের সবাইকে হুমকি দেওয়া শুরু করে। আর হুমকি দিতে দিতে ভারত পর্যন্ত চলে আসে আর ভারতকে বলে রাশিয়ার সাথে সব সম্পর্ক শেষ করে দিতে। তখন এই হুমকির জবাব জয়শঙ্কর কিভাবে দিয়েছিলেন তা আজও মনে রয়েছে ভারতের মানুষদের। যদি অন্য কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হতো তাহলে আমেরিকা হয়তো সবসময়ের মতোই ভারতকে চোখ রাঙিয়ে চলে যেত। কিন্তু এস জয়শঙ্কর মহাশয় তো চুপ থাকার লোক নন। তিনি বলেন ভারতের এনার্জি পারচেজের ওপর প্রশ্ন তোলার আগে একটা নজর ইউরোপের ওপরও দেওয়া উচিত। এনার্জি পারচেজ অর্থাৎ তার কথার মানে হলো ভারত ওই সিচুয়েশনেও রাশিয়ার থেকে তেল কিনছিল, কারণ রাশিয়ার কাছে আর অন্য কোনো বায়ার ছিল না যাকে রাশিয়া তেল এক্সপোর্ট করবে। সেই জন্য ভারত বলে আমরা কিনবো, আমাদের কম রেটে দিন। আর রাশিয়াও কম রেটে দেয় আর ভারতও কেনে। এখানে ভারতের হচ্ছিল ফায়দা। সেই সময় যখন আমেরিকা হুমকি দিয়ে বলেছিল আপনারা যেটা করছেন সেটা বন্ধ করুন ওই কান্ট্রির সাথে অর্থাৎ রাশিয়ার সাথে, তখন জয়শঙ্কর মহাশয় বলেছিলেন ভারতের এনার্জি পারচেজের ওপর প্রশ্ন ওঠানোর আগে একটা নজর আমেরিকা ইউরোপের ওপরও দেওয়া উচিত, কারণ আমরা তো আমাদের প্রয়োজনীয়তার হিসাবে রাশিয়ার থেকে এনার্জি পারচেজ করি, কিন্তু ইউরোপ একবেলাতেই এত এনার্জি কিনে নেয় রাশিয়ার থেকে যতটা ভারত পুরো এক মাসেও কেনে না। শুধু একবার নয়, বরং এস জয়শঙ্কর অনেকবারই ওয়েস্টের ডায়লগ এইভাবেই থামিয়ে দিয়েছেন রাশিয়া রিলেটেড ম্যাটারে। এই বিষয়ে আপনাদের পরে অবশ্যই জানাবো। শুধু রাশিয়ার ম্যাটারই কেন, খালিস্তানি সাপোর্টাররা যখন ব্রিটেনে ভারতীয় পতাকার অপমান করে তখন এস জয়শঙ্কর মহাশয় ব্রিটেনকে বলেন এমন ডবল স্ট্যান্ডার্ডকে আমরা সহ্য করব না। কিন্তু ইউকে নিজেই সুরক্ষার দায়িত্ব পালন করতে ফেল হয়ে গেছে। অনেক পাকিস্তানিদের মুখ বন্ধ করে দিয়েছেন এস জয়শঙ্কর মহাশয়। আবার কখনো জিনপিং এর মুখোমুখি বসে ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, তাও আবার গোটা বিশ্বের সামনে। এর থেকে ভালো প্রধানমন্ত্রী কি পেতে পারে ভারত, যে হাত না চালিয়েই সবার দফা রফা করে দেবে? চলুন আপনাদের বলে দিই কেমন হওয়া উচিত ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী, আর কেন এস জয়শঙ্কর মহাশয় ভারতের প্রধানমন্ত্রীর আসনের জন্য একদম ঠিকঠাক ব্যক্তি। বন্ধুরা, ভারতের চাই এমন প্রধানমন্ত্রী যে সব পরিস্থিতিতে এই দেশের স্বার্থকে সর্বোপরি রাখবে, না কারো কাছে মাথা নত করবে আর না বিদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করবে, যে দেশের স্বার্থ এবং বিদেশি নীতির একটা ব্যালেন্স করে চলবে। আর এস জয়শঙ্কর এই ব্যালেন্সকে মেনটেন করাতে যে দক্ষতা দেখিয়েছে তা কারো অজানা নয়। ভাবুন, যখন এনার সঙ্গ এত ভালো যে বিশ্বের সব রিপোর্টার এনাকে প্রশ্ন করার আগেই ঘাবড়ে যায়। যখন এই ব্যক্তির ওপর দেশ চালানোর দায়িত্বভার থাকবে তখন সে কতটা মনোযোগ সহকারে কাজ করবে। বন্ধুরা, ওনার নলেজ এবং এক্সপিরিয়েন্সের কথা তো বাদই দিলাম, প্রথমে তার সেই কীর্তিকলাপের বিষয়ে বলি যার জন্য ইনি কোনো সেলিব্রিটির মতোই সবসময় ভাইরাল থাকেন। এমন এমন কার্যকলাপ তিনি করেছেন যার জন্য আজকের বাচ্চারা দেশের প্রেসিডেন্টের নাম না জানলেও এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর মহাশয়ের নাম জানেন। এমন কার্যকলাপ যার জন্য পুরো বিশ্ব এটা জেনে গেছে যে এই ভারত একবিংশ শতাব্দীর একদম নতুন ভারত, যে তার কথা রাখতেও জানে এবং তার বিরুদ্ধে ওঠা মন্তব্যকে দমাতেও জানে। এক ইন্দিরা গান্ধী ছিলেন যিনি ইউএনএ গিয়ে ভারতের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সবার সামনে আওয়াজ তুলতেন। আর অন্যদিকে এস জয়শঙ্কর যিনি কোনো না কোনো বক্তব্যের জন্য শুধু ইন্ডিয়ান মিডিয়াতেই নয় গ্লোবাল মিডিয়াতেও আলোচনায় থাকেন। খালিস্তানি সাপোর্টাররা যখন 19শে মার্চে ভারতের পতাকার অপমান করে তখন এস জয়শঙ্কর ইউকে তরফ থেকে ওই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য ইউকে কে নিয়ে খুব সমালোচনা করেন। তিনি তাদের সিকিউরিটি স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন কিভাবে ব্রিটিশ সিকিউরিটি কমপ্লিটলি অ্যাবসেন্ট ছিল, তাই তো খালিস্তানিরা সেই জায়গা
পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। তিনি তাদের মনে করিয়ে দেন, যখন কোনো দেশ তাদের ডিপ্লোম্যাটকে অন্য কোনো দেশে পাঠায় তখন তার সুরক্ষা রিসিভিং কান্ট্রির রেসপন্সিবিলিটি হয়। ইউকে যেটা করতে অসমর্থ হয়েছিল। আপনাদের বলে রাখি, ভারতে ব্রিটিশ হাই কমিশন এবং তার অফিসারদের প্রেসিডেন্সিয়াল হোমসের সামনে থেকে সিকিউরিটি ব্যারিকেড সরানোর পরামর্শতেও এস জয়শঙ্কর মহাশয়ের হাত ছিল। এটা একেবারে টিট ফর ট্যাট মুভ ছিল। বন্ধুরা, এমনই প্রধানমন্ত্রী তো চাই ভারতের, যে টিট ফর ট্যাট পলিসি গ্রহণ করবে। আজকের দুনিয়ায় সার্ভাইভ করার জন্যই পলিসি অত্যন্ত জরুরি। আপনি নিজেই বলুন, অন্য কোন দেশের বিদেশ মন্ত্রীকে কখনো কি আপনি এইভাবে ভাইরাল হতে দেখেছেন? এস জয়শঙ্কর তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের ইমেজকেই পরিবর্তন করে দিয়েছেন। এজন্যই মনে হয় দেশবাসীদের প্রধানমন্ত্রী দাবিদার হিসাবে এনাকেই ভালো লাগে। আর 2029 সালে যদি উনি প্রধানমন্ত্রী হয়েও যান, তাহলে শুধু পিএম পদেরই নয়, বরং পুরো দেশেরই ছবি পরিবর্তন করে দেবেন। বন্ধুরা, সবার প্রথমে কথা বলা যাক রাশিয়ার বিষয়। কারণ আজ পর্যন্ত কোন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সামনে এমন কঠিন পরিস্থিতি হয়তো আসেনি যেমনটা এস জয়শঙ্কর মহাশয়ের সামনে এসেছিল, যখন একদিকে পুরো দুনিয়া ছিল আর অন্যদিকে রাশিয়া, আর ভারতের স্বার্থ রাশিয়ার সাথেই ছিল। যখন রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করে তখন পুরো বিশ্বই রাশিয়ার বিরুদ্ধে চলে গেছিল। ভারত এবং তার কিছু মিত্র দেশই রাশিয়ার পাশে ছিল। তখন আমেরিকা এবং ইউরোপ মিলে না কেবল রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়েছিল, বরং তার সাপোর্টিং কান্ট্রিগুলোকেও হুমকি দিয়েছিল। সেই সময় আমেরিকা এবং ইউরোপ মিলে ভারতের ওপরও অনেক চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। আর কখনো ইউরোপ তো কখনো অস্ট্রেলিয়ার রিপোর্টার সোজাসুজি ভারতকে এমন এমন প্রশ্ন করত যেগুলো প্রশ্ন কম, দোষারোপ বেশি লাগতো। তখন এস জয়শঙ্কর মহাশয় বলেছিলেন, আমাদের ইন্টারেস্ট আমাদের লোকজনেও আমাদের চিন্তা ভাবনার সাথে রয়েছে। আমরা অন্যদের মাইন্ড গেম অ্যাকসেপ্ট করব না। আমাদের তেল কতটা দাম দিয়ে কিনতে হয় তা কেবল আমরাই জানি। আমাদের রাশিয়ার থেকে তেল কিনে লাভ হলে আমরা কিনবো। আর এস জয়শঙ্কর এটা এক্সপ্লেন করেছিলেন যে কি করে তেলের গ্লোবাল প্রাইসেস বাড়ানোর ক্ষেত্রে ইউরোপের সবচেয়ে বড় হাত ছিল। আর এর আগেও ইউএস এবং ইউরোপের হিপোক্রেসিকে এক্সপ্লেন করে তিনি বলেছিলেন কেন ইউরোপ এবং আমেরিকা ইরানি তেলকে বা ভেনেজুয়েলার তেলকে মার্কেটে আসতে দেয় না, সেটা তো গ্লোবাল ইন্টারেস্ট হবে। তো এখন ইন্ডিয়াকে যেন অ্যাকিউজ না করা হয় যে আমরা রাশিয়াকে যুদ্ধের জন্য ফান্ড দিচ্ছি। আর এইভাবেই আর্টিকেল 370 যখন সরানো হয়েছিল তখন গোটা বিশ্ব পরামর্শ দিতে গেছিল। তখন এস জয়শঙ্কর মহাশয় পরিষ্কার বলে দিয়েছিলেন, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, বিশ্বকে এখানে ঢোকার কোনো প্রয়োজন নেই। পাকিস্তানের রিপোর্টারের জঙ্গিবাদের একটা প্রশ্নকে মাঝ পথে থামিয়ে তিনি এটা বলেছিলেন, এটা তো পাকিস্তানি মিনিস্টার স্যারকে বলবো যে তিনি কতদিন পর্যন্ত জঙ্গিবাদকে এইভাবে গুরুত্ব দেবেন। এছাড়াও তিনি চীনকে বার্তা দিয়েছিলেন যখন তারা ইন্ডিয়ান বর্ডারে বিবাদ সৃষ্টি করেছিল। আর এর আগেও একটা ইন্টারন্যাশনাল মিটে চীনের সামনেই বলেছিল কিভাবে তারা জঙ্গিবাদকে গুরুত্ব দিচ্ছে। আর ভারত যখন ওই জঙ্গিদের নাম দেয় তাদের ব্ল্যাক লিস্ট করার জন্য, তখন চীন সম্পূর্ণভাবে ইগনোর করে দেয় ব্যাপারটাকে। সেই সময় এস জয়শঙ্কর মহাশয় চায়নার নামও নেননি, কিন্তু তাও সবাই বুঝে গেছিল এখানে চায়নার বিষয়েই কথা হচ্ছে। বন্ধুরা, আপনি এখন কি অন্য কোনো মিনিস্টারের নাম বলতে পারবেন যে এমন এমন কার্যকলাপ করার সাহস রাখে? এমন সাহসী পিএম কি ভারতের পাওয়া উচিত নয়? বন্ধুরা, আপনারা কি জানেন এস জয়শঙ্কর মহাশয় বিদেশি প্রশ্নগুলোর কেন এত ভালো উত্তর দেন? কারণ তিনি নিজেই ওই দেশগুলোতে অনেক অনেক বছর কাটিয়েছেন। ইউরোপের কান্ট্রি চেক রিপাবলিকেতে অ্যাম্বাসেডর ছিলেন 2000 থেকে 2004 সাল পর্যন্ত। সিঙ্গাপুরে হাই কমিশনার 2007 থেকে 2009 সাল পর্যন্ত। চায়নাতে ভারতের অ্যাম্বাসেডর 2009 থেকে 2013 সাল পর্যন্ত। ইউএসএ অ্যাম্বাসেডর 2013 থেকে 2015 সাল পর্যন্ত। এরপর 2015 থেকে 2018 সাল পর্যন্ত ফরেন সেক্রেটারি নিযুক্ত ছিলেন। এছাড়াও মস্কো, কলম্বো, বুদাপেস্ট, টোকিওর অ্যাম্বাসিতে ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্টে সার্ভিস দিয়েছেন। তিনি 32 বছর ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড ডিপার্টমেন্টে সার্ভিস দিয়েছেন। এজন্যই পাওয়ারফুল নেশনকে তিনি খুব ভালো করে জেনে গেছেন যে কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। ওনার থেকে ভালো এই সময় এই বিষয়টা আর কেউ জানে না। সেই জন্যই তো তিনি নরেন্দ্র মোদীর প্রিয় ডিপ্লোমেট। এস জয়শঙ্কর নিজে একটা বুক লঞ্চের সময় বলেছিলেন যদি আর অন্য কোনো পিএম হতো তাহলে তাকে কখনোই মন্ত্রী বানাতো না। তিনি এরকম এজন্য বলেছেন কারণ তিনি নিজেও কখনো কোনো ভোটে দাঁড়াননি, বরং তার নলেজ এবং যোগ্যতার কারণে নরেন্দ্র মোদী তাকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হিসেবে নিয়োগ করেছিলেন। নরেন্দ্র মোদী এনাকে দেশের সঙ্গে সম্পর্কযুক্ত বিদেশি ম্যাটার থেকে কখনো দূরে রাখেননি। 2029 সালে কি এস জয়শঙ্কর মহাশয়ের প্রধানমন্ত্রী হওয়ার চান্স রয়েছে? এই পদক্ষেপ কি নিতে পারবেন নরেন্দ্র মোদী মহাশয়?
মহাশয়, নাকি অন্য কোনো নতুন মুখ আসবে, নাকি 2029 সালে নরেন্দ্র মোদী থাকবেন? আপনার কি মনে হয় 2029-এ মোদী কি কন্টিনিউ করতে পারবেন, নাকি কোনো নতুন মুখ এই সুযোগ পাবেন? চলুন ছোট্ট করে একটা ভোটিং হয়ে যাক। আপনাদের মধ্যে যারা জয়শঙ্কর মহাশয়কে প্রধানমন্ত্রী হিসেবে চান তারা কমেন্টে অবশ্যই জানান। আর যদি আপনার ওনার বদলে অন্য কোনো চয়েস থাকে তবে সেটাও জানান। দেখা যাক ভোটিং এ জয় কার হয়। দয়া করে সবাই কমেন্ট করুন, আর পারলে ভিডিওটি আরো শেয়ার করুন আরো বেশি মানুষের মতামত জানার জন্য।